নমস্কার, আপনারা দেখছেন নিউজ কলকাতা টিভির সঙ্গে আমি রিয়া। আজ নিউজ কলকাতা টিভির পর্দায় আমরা তুলে ধরব বিশেষ একটি সাক্ষাৎকার। বিশিষ্ট সমাজসেবী ও মা সুবলা কোল্ড স্টোরেজের কর্ণধার অসিত মান্না আমাদের নিউজ কলকাতা টিভির চিফ এডিটর চঞ্চল সিদ্ধান্তের মুখোমুখি হয়ে কি বললেন। আমরা এই মুহূর্তে পেয়েছি বিশিষ্ট সমাজসেবী এবং মা সুবলা কোল্ড স্টোরেজের কর্ণধার অসিত মান্না মহাশয়কে। অসিতদা, নিউজ কলকাতা টিভি থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা অসিতদা, আপনার কাছে আমি একটা কথা জানতে চাই। আপনি তো প্রায় আজ বছর দশেক আগে মুকুল রায়ের হাত ধরেই আপনি এই বিজেপি দলে আপনি যোগদান করেন। তো তৎকালীন যে দুর্নীতিগ্রস্ত যে তৃণমূল সরকার, সেই তৃণমূল সরকারের আমলে আপনি এই 10 বছর আপনি বিজেপিতে যোগদান করেছেন। আপনার এই 10 বছর চলার পথ কতটা মসৃণ ছিল? প্রথমে নিউজ টিভিকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আর আমি যোগদান করেছি তখন থেকে তৃণমূলের অত্যাচার চরমে ছিল। আমি ব্যক্তিগতভাবে প্রতিবাদ করি, পার্টির ছেলেদের নিয়েও প্রতিবাদ করি যে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল সরকার বার্থ সার্টিফিকেটে পয়সা নিত, ডেথ সার্টিফিকেট দিতে পয়সা নিত, ওয়ারিশনে পয়সা নিত। কেউ যদি বিজনেসের জন্য যেগুলো সার্টিফিকেট দেওয়া হয়, বিজনেস পারমিশন দেওয়া হয়, তার থেকে পয়সা নিত। বিভিন্ন রকমভাবে সমস্যায় জড়িত। তো আমি সেটার প্রতিবাদ করি, বিভিন্নভাবে আমি প্রতিবাদ করি আমাদের দলের ছেলেদিকে নিয়ে। সেই জন্যে আমাদের উপরে বিভিন্নভাবে আঘাত মারধর হয়। আমাদের ঘর বাড়ি, আমার গাড়ি বিভিন্ন রকম ভাঙচুর করা হয়। লাস্ট একটা বন্যার সময় আমরা এখান থেকে আমাদের কোম্পানির তরফ থেকে গ্রামের মধ্যে আমরা কিছু ডোনেশন দিতে যাই। তিরপলের ব্যবস্থা করি, কিছু 250, খাবার দাবার ড্রাই ফ্রুটের ব্যবস্থা করি, পোশাক আশাকের ব্যবস্থা করি এবং ডাক্তারের ব্যবস্থাও করেছিলাম, যাতে বন্যার সময় কাপড় জল খেয়ে কিছু অসুস্থ না হয়ে যায়। আমি মেদিনীপুর থেকে, আমার একটা ভাই আছে সম্পর্কের ভাই ডাক্তার, আর তার টিমকে নিয়ে এসে আমি প্রচুর ডাক্তারি ব্যবস্থাও করি। কিন্তু সেই অবস্থায় আমাকে তৃণমূল নেতৃত্ব, শঙ্কর দলের নেতৃত্বে তখনকার ইরপালা তৃণমূল কংগ্রেসের কর্ণধাররা যারা ছিল, তারা আমার উপরে চড়াও হয়। আমার একটা গ্রামের মধ্যে পার্ক আছে, ইরপালা পার্ক বলে পরিচিত, সেখানে আমি বসে থাকি। সেখানে আমাকে পার্টির ছেলেরা গিয়ে বলে যে আমাদের মারফত দান সামগ্রী দিতে হবে। আমি তখন প্রতিবাদ করেছিলাম যে দান যে দেবে সে তো নিজের হাতেই দেবে, সে কাকে দেবে না দেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি দান দেব, আমার কোম্পানি দান দেবে, কিন্তু আমি তো আর নিজের থেকে তৈরি করিনি। আমি গ্রামের থেকে ছেলেদেরকে বলেছি যারা রুইন পিপিল, দুস্থ পিপিল আছে, যাদের সত্যিই তিরপল প্রয়োজন, তার দিকে নাম দেবে, আমি তোমাদের হাত দিয়ে তার দিকে দিয়ে দেবো। তাহলে অসিত, আপনাকে আমি আরেকটা এর মাঝখানে প্রশ্ন করি। তাহলে আপনি যে দান দিচ্ছিলেন, তো সেটা তৃণমূল সরকারের হাত দিয়ে আপনাকে সেই দানটা দিতে হবে। তাহলে কি আপনি এখানেও কি তৃণমূল সরকারের দুর্নীতির কোনো গন্ধ পেয়েছিলেন? দুর্নীতির তো গন্ধ পেয়েছিলাম। ওনারা তো যেসব তিরপল ফিরপল এবং খাবার দাবার আনে, যেগুলো কিট টিট দেওয়া হয়, সেগুলো নিজেদের মধ্যে বিতরণ করে না। গ্রামের মানুষ যারা দুস্থ সত্যিকারের, তারা পায়নি। আর তারা পায়নি বলেই তো আমার কাছে আসে, তো আমরা তিরপল আসছে পার্টিতে, কিছু আমরা পাচ্ছি না। আমার সিসি ক্যামেরা লাগানো ছিল, আমার পেছনে একটা পঞ্চায়েতের স্টক রুম ছিল, সেখান থেকে রাতের আধারে চাল বের করে নিয়ে পালিয়ে যাচ্ছিল। আমাদের ছেলেরা সেই চালটিকে ধরতে গিয়ে বিপদে আমরা পড়ে যাই। আমরা যখন চালটাকে বাধা দিই যে এখান থেকে এইভাবে চাল বের করা যাবে না, সরকারি রাত্রের আধারে, আবার সেই বাধা দেওয়ার জন্যে আমাদের পার্কটাকেও ভেঙেছিল। বিভিন্নভাবে আমাদের ছেলেদের মারধর করেছিল। আমাদের ছেলেদের জন্য আমরা টেবিল টেনিস দিয়েছিলাম, ফ্যান দিয়েছিলাম, টিভি দিয়েছিলাম, বক্সিং অ্যাসেসরি দিয়েছিলাম, সবকে ভেঙে তছনছ করেছিল। একটা সুন্দর নবনির্মিত একটা পার্ক তৈরি হয়েছিল, সেটাকে ভেঙে তছনছ করে দিয়েছিল শঙ্কর দলাই। তখন করে আপনারা জানেন অনেক খবরাখবর হয়েছিল। কিন্তু তারপর থেকে আমি পার্টির দ্বারস্থ হয়ে জয়েন করে সমস্ত প্রতিবাদ করে রাস্তায় ছিলাম। তারপর থেকে এই তো সিচুয়েশান, আজকে এই অবস্থায় আমাদের পার্টি পৌঁছেছে। একটা জাতীয়তাবাদী সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছে,
অনেক পরিশ্রম, অনেক আত্মত্যাগ। আমার একটা গাড়ি ছিল, সেই গাড়িকে ভেঙেছে, মোটরসাইকেল কতগুলোকে ভেঙে জলে ফেলে দিয়েছিল, সিলিন্ডার জলে ফেলে দিয়েছিল, কোনো প্রচণ্ড রকম অত্যাচার। তার মানে আপনি যে প্রতিবাদ করেছিলাম সেই সময়। তখনকার যুগে আমাদের ঘাটালের ওসি ছিলেন, চন্দ্রকোনার ওসি ছিলেন, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পশ্চিম মেদিনীপুর ছিলেন। ওনার দিকে আমি বললাম, স্যার আপনারা এই অন্যায়ের প্রতিবাদ করুন, একটা সুন্দর পার্কে ভাঙলো, অন্যায় করছে, আমরা অন্যায়ের একটু প্রতিবাদ করেছিলাম, আমরা করেছিলাম, তো আপনি এদের দিকে অ্যারেস্ট করুন। না, ওনারা বললেন আমরা অ্যারেস্ট করতে পারবো না, এটা আমাদের ক্ষমতার বাইরে, অসিত এই সব ব্যাপারে আমরা কোনোভাবেই আমরা কিছু করতে পারি না। পুলিশ প্রশাসনিকভাবেও তখন আপনাদের কমপ্লেন করা সত্ত্বেও কোনোভাবেই অ্যারেস্ট ওরা চুপচাপ বসেছিলেন। তখন আমরা কি করলাম, আমি 8 ঘন্টা টাইম দিয়েছিলাম, স্যার আপনারা যদি 1 ঘন্টার মধ্যে ওর দিকে অ্যারেস্ট না করেন তাহলে কিন্তু আমার গ্রামবাসীরা আপনাদের সামনে ওর দিকে ধরে দেবে। সেই সময় এবারে গ্রামবাসীরা জানেনি তো, গ্রামবাসীরা যদি কাকেও ধরতে যায় তখন তো আর চুমু দিয়ে বা ফুল দিয়ে বরণ করে ধরবে না, তারাও দু একটা চাপড় লাগিয়ে দিয়ে ওনাদের হাতে একটা আমার পার্কে ধরে দিয়েছিল। তারপরে ওনারা সেই আসামির দিকে প্রধান সহ ইলপালা 2 নম্বর অঞ্চলের প্রধান সহ পার্টি তৃণমূল কর্মীর সমস্ত কর্মী যারা এই অত্যাচারের সঙ্গে জড়িত ছিল, আমাদের পার্ক ভাঙার সঙ্গে জড়িত, তার দিকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং পরে 4টের সময় আমাকেও অ্যারেস্ট করে। কিন্তু আমি বলেছিলাম স্যারের দিকে বলেছিলাম, স্যার কোনো অবস্থায় যদি দেখেন যে আমার জন্যে আমার গ্রামে ল অ্যান্ড অর্ডার ফেল হচ্ছে তাহলে আপনি কিন্তু আমাকে অ্যারেস্ট করতে পারেন, কারণ আপনি যদি মনে করেন যে আমাকে অ্যারেস্ট করলে আমার গ্রাম শান্ত হয়ে যাবে তাহলে কিন্তু সেটাও আপনাকে আমি পারমিশন দিলাম আমার নিজের তরফ থেকে, যে আপনি ভয় পাবেন না যে আমার হাতে 5000 গ্রামবাসী আছে বলে আমাকে ধরতে পারবেন তা নয়। আমি অন্যায়টাকে কখনোই বরদাস্ত করি না, আমি অন্যায় করতে পারি না। আমি মাস্টার ডিগ্রির ছেলে, লেখাপড়া করেছি, আমার বন্ধুবান্ধব বিদেশে আছে, চাকরি করলে পারতাম, কিন্তু আমার ব্যবসাটাকে আমার প্রফেশন হিসেবে বেছে নিয়েছি যাতে কিছু মানুষের আমরা শেখাতে পারি, ব্যবসা শেখাতে পারি, কিছু মানুষের উপকারও করতে পারি। সেই জন্য আমি এই ব্যবসাতে এসেছি। এরপরে এখন ইতিহাস, এখন আমাদের ক্ষমতায় এসেছে। হ্যাঁ, আমি তো বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েক মাস ধরেই দেখলাম যে এই যে ইলেকশন 2026 যে বিধানসভা নির্বাচন গেল, আপনি যথারীতি সমস্ত প্রত্যেকটা আজকে 4টে-5টা বিধানসভা আপনি চষে বেরিয়েছেন। তো আপনি এই যে চষে বেড়ালেন, আপনার কি মনে হয়েছিল যে আপনার সরকার এবারে আসছে? আমি প্রত্যেকটা স্টেট কর্নার, আমি পিংলাতেও বলেছি, আমি কেশপুরেও আমার প্রচারে বলেছি, আমাদের ছেলেদিকে শুভেন্দু সামন্ত, কেশপুরে স্বাগতা মান্না, আমার সুভাষিস আমার পরিচিত ছেলে, কিন্তু তপন দত্ত দাসপুর, তারপরে এখানে সুকান্ত দোলই মহাশয়, তারপরে আমাদের শীতল কুমার ঘাটাল, এনাদের সঙ্গে আমি ওতপ্রোতভাবে বিভিন্নভাবে জড়িয়েছিলাম। কিন্তু আমি এনার দিকে বলেছিলাম, এনারা অনেকেই ভয় পেয়েছিলেন যে জিতবো কি জিতবো না, কিন্তু ঘটনা হচ্ছে আমি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছিলাম ভারতীয় জনতা পার্টি 156টা সিট পাবে এবং পরিযায়ীরা যারা ট্রেনে করে এসে এখানে আসছে 20,000, 10,000, 5,000 ভাড়া দিয়ে এখানে এলো, তারা যদি আমার দিকে সঠিক সব ভোটটা আমার দিকেই দেয়, ভোট কোন দিকে দেবে বলা যায় না, তো এটা পশ্চিমবঙ্গবাসী এখন আমরা বুঝতেই পারছি না কী করবে। কিন্তু আমার এটা বিশ্বাস ছিল ওরা যখন ট্রেনে করে আসছে আর আমাদের ভারত সরকার যখন ট্রেনের ব্যবস্থা করেছে তাহলে ভোটটা আমার দিকেই দিবে। আর যদি সত্যিকারের ভোটটা দেয় 20টা সিট আমরা বেশি পাবো, মানে 178টা সিট আমার পাবো, এটা আমার প্রত্যেকটা স্ট্রিট কর্নারে কিন্তু আগেই নোটিশ দিয়েছিলাম। তাহলে আপনি 156 থেকে 178, এইটা আপনি একটা পরিকল্পনা রেখেছিলেন, কিন্তু এটা কি একদম যে 210, 8-10 চলে যাওয়া, এটা কি অস্বাভাবিক মনে হচ্ছে না? এটা অস্বাভাবিক কিছু নয়, আমরা যেটা গেস করতে পারি না যে চোরা স্রোত মানুষের মনের মধ্যে পশ্চিমবঙ্গে বইছিল, আমরা এটা ভাবতে পারি না। মমতা ব্যানার্জি যেভাবে একটা কমিটমেন্ট দিয়েছিলেন, তার ভাইপো যেভাবে আরামবাগের বুকে কমিটমেন্ট দিলেন যে একটা কমিউনিটিকে দিয়ে যারা বিজেপিকে ভোট দেবে তাদের 12টা 13টা বাজিয়ে দেবো, আমি আছি বলে আপনারা বেঁচে আছেন, এই কমিটমেন্টটা জনসাধারণের মধ্যে এমনভাবে বহন করেছে
ভার বহন করেছেন। জনসাধারণ বুঝতে পেরে গেছেন যে মমতা ব্যানার্জি কিন্তু কথা কিছু বলছেন, এই কথাটা বলা কোনোভাবেই সম্ভব নয়। আর এটাকে প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী মাথায় নিয়ে নিয়েছে। আর সেই মাথায় নিয়ে নিয়েছে সেই যে অহংকার, সেই অহংকারের বিনাশ তারা একদম ঠিকই করেছিল। যে 1 সেকেন্ডে, আপনি বলছেন 1 সেকেন্ডে 12টা 13টা বাজিয়ে দেবো না, জনসাধারণ কিন্তু ওই 1 সেকেন্ডে মমতা ব্যানার্জির 12টা 13টা বাজিয়ে দিয়েছে। সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা বলছিলাম 178টা পাবো, এখন তো 210টা হয়ে বসে রইল আর কি। আচ্ছা অসিতদা, গতকাল আপনি নিশ্চয়ই জানেন যে ক্ষীরপাই এবং রাজজীবনপুর পৌরসভার বিভিন্ন তৃণমূল নেতাদের দুর্নীতির বিরুদ্ধে পোস্টার পড়েছে, এ নিয়ে আপনি কি বলবেন? শোনেন, আমাদের রাজ্য সভাপতি বা এখন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আছেন, আমাদের রাজ্যের নির্দেশ আছে, পার্টির বিভিন্নভাবে নির্দেশ আছে, কোনো কাকেও বন্ধ করা, কোনো কাকু মারা যাবে না, কোনো কারো জলবন্ধ করা যাবে না, কোনো কারো অত্যাচার করা যাবে না। এটা আমাদের পার্টির নির্দেশ, এটা আমাদের পার্টির সাংগঠনিকভাবে শৃঙ্খলা কমিটি এটা ঠিক করেন। কিন্তু কিছু কিছু তৃণমূল সদস্য, কিছু কিছু তৃণমূল নেতৃত্ব ভাবছে আমরা তার দিকে ছেড়ে দিয়েছি। না, আমরা তার দিকে, তাদের অন্যায়ের সার্টিফিকেট আমরা দিইনি যে তারা ধোয়া তুলসী পাতা। তাদের যে অন্যায় হয়েছে, যেখানে দুর্নীতি যেগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের দাদা বলেছেন যে 15 ফুট গর্ত থেকেও আমরা বের করব। আমরা 15 ফুট অন্যায়কে কোনোভাবেই আমার দল প্রশ্রয় দেবে না। আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে চলব। আমাদের দল যেভাবে বলেছে আমরাও সেইভাবে চলব। এবারে কোনো পক্ষ পোস্টার দিয়েছে, সেই পোস্টারের দেওয়ার কারণ আছে। কিছু তৃণমূল নেতৃত্ব এমন দুর্নীতি করছে, কোথাও পুকুর কাটা হয়নি, পুকুরে পয়সা নিচ্ছে, কোথাও মাটি ফেলা হয়নি, মাটির পয়সা, কোথাও রাস্তা হয়নি, রাস্তার পয়সা নিয়ে নিচ্ছে। এরকম দুর্নীতি অনেক হয়েছে। যেখানে 5 লক্ষ টাকার কাজ আছে, সেখানে 1 কোটি টাকার বাজেট দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে টাকা উঠে চলে গেছে। তো সেই দুর্নীতি আমার দল যথাযোগ্য ব্যবস্থা নেবে, এটা আমাদের নেতৃত্বই বলে দিয়ে আছে, আর আমরা নেব। সেটা শুধু সময়ের অপেক্ষা। আপনারা এত তাড়াতাড়ি করলে হবে না তো, কারণ পেশেন্স, আপনারা জানেন ধৈর্য প্রতিবাদের মূল কথা, এবং সেই ধৈর্যটাও রাখতে হবে। আমরা এই 1 মাস 2 দিন হচ্ছে আজকে আমরা ক্ষমতায় এসেছি, তার মধ্যে আপনারা জানেন কত কাজ হয়ে গেছে, সেটা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। এরপরে যেগুলো দুর্নীতি আছে সেগুলো আমরা ধীরে ধীরে সেগুলো দুর্নীতি সামনে আনবো। তারা জেলে যাবে। আমার দাদা তো বলেইছেন, শুভেন্দু মুখ্যমন্ত্রী বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের ব্রিগেডটাকেও না জেল বানাতে হয়। এত অপরাধী আছে যে তার দিকে আমাদের যা জেল আছে সেই জেলে রাখতে পারবো না, সেই ব্রিগেডটাকেও আমরা জেল বানাবো, যাতে সেই অপরাধের দিকে আমরা রাখতে পারি। অসিতদা, আমি লাস্ট একটা আপনাকে প্রশ্ন করব যে গতকাল রামজীবনপুর পৌরসভায় যে পৌরপিতা কল্যাণ তিওয়ারির বিরুদ্ধে যে পোস্টার পড়েছে, যে আমাদের যে সরকারি প্রকল্প অমৃত প্রকল্পের যে টাকা, লক্ষ লক্ষ টাকা তার ওয়াইফ মিঠু তিওয়ারির অ্যাকাউন্টে তিনি জমা করেছেন। আমরা এই ব্যাপারগুলো সবগুলো আমার কাছে এখনও তথ্য আসেনি, আমি শুনেছি, আমার ছেলেরা বলেছে যে এরকম ঘটনা ঘটেছে। আমরা উপর নেতৃত্বকে সেগুলো জানিয়েছি। উপর নেতৃত্ব আমাদের যেরকম আমাদেরকে নির্দেশ দেবে বা তারা যেরকম সিবিআই দেবেন কি ইডি দেবেন, সেগুলো তাদের হাতেই আমরা ছেড়ে দিয়েছি। আমরা নিচু তলায় আছি, আমরা কাজ করতে এসেছি। সরকার আমাদেরকে এনেছে, জনসাধারণ আমাদেরকে ক্ষমতা এনেছে। আমাদের যেগুলো 15, 16, 17 যে প্রোগ্রাম আছে, যেগুলো আমরা কমিটমেন্ট দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো যাতে আমরা তাড়াতাড়ি ফুলফিল করতে পারি, সেই দিকে আমাদের নজর আছে। গ্রামের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায়। এবারে যেগুলো বড় বড় কেস আছে, এগুলো সিবিআই হবে, ইডি হবে, এগুলো আমাদের প্রশাসনিক ব্যাপারে প্রশাসন আছে। আমাদের সুকান্তদা আছেন, শীতল কপট আছেন, আমাদের তপনদা আছেন। এগুলো বিভিন্ন যেগুলো সমিতি টমিতি কাজ আছে বা পৌরসভায় যেগুলো দুর্নীতি আছে, এগুলো যথাযোগ্য ব্যবস্থা আমরা অতি দ্রুত নেব, এটা আমরা জনসাধারণকে আশ্বস্ত করছি। আপনারা মনে রাখবেন যে একটা জাতীয়তাবাদী সরকার এসেছে, সমস্ত ভয় নাই, আমাদের ভয় নাই। আমরা প্রসাদ দিচ্ছি আপনাদেরকে যে আমরা এর যথাযোগ্য বিচার করতে পারবো, এই আশা রাখছি। অনেক অনেক ধন্যবাদ অসিতদা। নিউজ কলকাতা টিভি থেকে আপনাকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও জানাই অশেষ ধন্যবাদ।